হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি আমাদের একটা ঐতিহাসিক যে ডকুমেন্ট আমরা তৈরি করতেছি। মাইকটা ঠিক করে নিই একটু। সেটা হচ্ছে যে আমরা শুরু করছিলাম সুমেরীয় সভ্যতা দিয়ে। আসলে আমরা শুধুমাত্র সুমেরীয় সভ্যতা না, আসলে আমরা যে এলাকাটা মেসোপটেমিয়ান, এই এলাকাটার মধ্যে যে সমস্ত বিভিন্ন সাম্রাজ্য আসছিল, এসে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন তৈরি করছিল, সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। তো এর আগে আমাদের 5টা পর্ব হয়ে গেছে। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট দিস ওয়ান ইজ অ্যাবাউট উর নাম্মু। আমি একটু লেখালেখি করার জন্য নিশ্চয়ই এখন দেখা যাচ্ছে এটা। হ্যাঁ, তো আজকে আমাদের আলোচনা করব এই ভদ্রলোক সম্পর্কে। এর আগে একটু রিক্যাপ করে নেই। সেটা হচ্ছে যে 5 নম্বর পর্বে আমরা আলোচনা করছিলাম যে আক্কাদিয়ান এম্পায়ার, দ্য গ্রেট সার্গন, ওনার কন্যা, অন্যান্য আত্মীয় স্বজন, ওনারা একটা সভ্যতা তৈরি করছিল এবং একটা ভাষা, যেটাকে আমরা আক্কাদীয় ভাষা বলি, সেটা প্রচলন করছিল। কিন্তু সেই সাম্রাজ্যটা বেশি দিন স্থায়িত্ব অর্জন করতে পারে নাই। প্রাকৃতিক সমস্যা ছিল, খরা ছিল, যেটা বলছি 300 বছরের খরা। এটা একটা কারণ। এবং সেই খরার পরিপ্রেক্ষিতে যেটা হয় যে অত্র এলাকার নর্থে, মানে মেসোপটেমিয়ান যে এলাকার কথা আমরা বলতেছি, সেটা নর্থে একটা পাহাড় ছিল। সেই পাহাড় থেকে, পাহাড়েও তো খাদ্য সমস্যা দেখা যায় বৃষ্টির জন্য, কাজে তারা নিচে নেমে আসে এই এলাকায়। এবং ওই ওই সমস্ত লোকদেরকে বলা হয় গুটিয়ান্স। তো গুটিয়ান্স যারা, তারা ছিল পাহাড়ি পাহাড়ি লোক আর কি। মানে তাদের যে নিগ্রোষ্ঠী কি, এইটা আসলে তারা এরকম, বা তাদের ভাষাটা কি, জাস্ট পাহাড় থেকে নেমে আসছে এবং বর্বর জাতি হিসেবে ওরা স্বীকৃত ছিল। আগে ওরা যেটা করতো যে মাঝে মাঝে নেমে আসতো, নেমে আসে আক্কাদিয়ান সাম্রাজ্যে হানা দিত, লুটপাট করে নিয়ে যেত খাবার টাবার। তো যেটা হয় সেটা হচ্ছে যে এদের ভয়ে থাকতো। আক্কাদিয়ান সাম্রাজ্যের যে রাজা বা গভর্নর ছিল, তারা সবসময় এই লোকদের ভয়ে ভয়ে থাকতো, যেটা কখন একদম ছুটে আসবে, এসে ডাকাতি করে লুটপাট করে নিয়ে যাবে, এবং ধিক্কার দেওয়া হয়তো এই সমস্ত। আমরা তো জানি যে সেই সময়ের ওই অনেক পাওয়া গেছে, নৃতাত্ত্বিক প্রমাণ। ওইটা ছিল যে মাটির তৈরি স্লেট বা ট্যাবলেট, ওইটাই এই বিভৎস আক্রমণ। আমরা যেমন আমাদের উপমহাদেশে বলি যে বর্গিরা আক্রমণ করতো। বা আর একটা উদাহরণ দেওয়া যায় যে আমাদের পার্সিয়ান এম্পায়ার বা এদিকে আফগানিস্তান, মধ্য এশিয়া থেকে ওই যে মঙ্গলরা হঠাৎ চলে আসলো, ভালো ঘোড়া চালাতে জানতো, ঘোড়া থেকে তীর নিক্ষেপ করতে জানতো, একদম আতঙ্ক, মানে ইট ওয়াজ ভেরি প্যানিকি। এরা আসলে যাযাবর বলা যায়, এক ধরনের যাযাবর, নোম্যাটিক পিপল। সো আমরা আসলে এটা একটু যেটা করতে চাই, আমি আসলে আমার আমি যেটা করতে যাচ্ছিলাম, ড্র করবো, তো আসলে জিনিসপত্র, এক্সকিউজ মি, জিনিসপত্র বেশি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা মুছে দিলাম, আমরা আসলে একটু ইয়ার সম্বন্ধে কথা বলি। গুটিয়ান্স, these people,
এরা একেবারে মানে ডাকাত। দেখতেও নাকি এরা ওই সুমেরীয় যে সমস্ত আমরা ট্যাবলেট পাইছি ওখানে বলা আছে যে এরা এদের মানে মস্তিষ্ক কুকুরের মতো, এবং এরা দেখতে মাংকি বা বানরের মতো, মানে এতটা ঘৃণা ছিল এদের উপর। ওই যে অতর্কিত হামলা চলে আসতো, তো এইভাবে অতর্কিত হামলা চালাতে ফ্রম দ্য নর্থ, এই নর্থ থেকে তারা এসে আক্কাদিয়ান্সদেরকে আক্রমণ করতে করতে এক সময় হচ্ছে কি যে এটা দখল করে নিছে। এবং এই যে সময়টা থেকে পরবর্তী যখন আমাদের যার কথা নিয়ে আজকে আলোচনা করবো যে উর-নাম্মু আসলো, এই সময় পর্যন্ত আমরা বলতে পারি যে ওই মেসোপটেমিয়ায় যেটা ছিল এটাকে আমরা যদি মিনি অন্ধকার যুগ, আমরা তো অন্ধকার যুগ বলি, তাই না? একটা অন্ধকার যুগ শুরু হয়। এরা যে চলে আসে সাম্রাজ্য বিস্তার, মানে এরা তো একটা বলতে পারি যে এই সমস্ত গুটিয়ান্স পিপুল, পাহাড়ি পিপুল, দে কেম টু দ্য ফ্ল্যাট ল্যান্ড মেসোপটেমিয়া, চলে তো আসলো এবং ক্ষমতা নিয়ে নিল, কিন্তু দেশটা চালাবে কীভাবে? এদের মতো সেই মস্তিষ্ক নাই, এরা জানে শুধু ডাকাতি। তারপরে ওরা ওই প্রশাসনিক পদে লোকজন বসাইছে, কিন্তু বেসিক্যালি এটা ম্যাসাকার করে ফেলছে। কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না, তারপরে সেন্ট্রাল কোনো ছিল না, মানে একটা রাজ্য চালানোর জন্য যে ধীর শক্তি এবং যে এফিসিয়েন্সি থাকা দরকার এটা তাদের ছিল না। বরং রাজার আমলে ওই বড় বড় পদে বসে দেখা গেল যে ওই যে বাণিজ্য রোডগুলো যে ছিল, রাস্তার মোড় ছিল, এবং বসে বসে ডাকাতি করতো। তাহলে ইকোনমি যেভাবে চলে যে একটা দেশে তো উৎপাদন হইতে হবে, মানে কৃষি, মেনলি তো কৃষি ছাড়া অন্য কিছু ব্যবসা বাণিজ্য থেকে, তারপর তুমি ট্যাক্স নাও, সেই টাকা দিয়ে তোমরা বড়লোক হও। তো এটা যেটা সবাই করছে, তাই না? যে আলটিমেট লক্ষ্য হচ্ছে ট্যাক্স কালেকশন। এই ট্যাক্স কালেকশন করার জন্য মানুষদেরকেও তো ভালো থাকতে হবে। তারা সবাইকে যদি আমি ধরে ডাকাতি করি প্রশাসনের থেকে, তাহলে কী হবে জিনিসটা? তাহলে সেই রাজ্য হচ্ছে ব্যাংক্রাফ্ট হয়ে যাবে, যার ফলে এটা ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। এখন শেষের দিকে এসে যেটা হয়েছে যে ওই অনেক আগে আক্কাদিয়ান সাম্রাজ্যের আগে যে স্বাধীন রাষ্ট্রগুলি ছিল, শহর রাষ্ট্র, তার মধ্যে যেটা ছিল উর, আমি যেটা করি যে যাই, যেটা শহর ছিল উর, এটার কথা বলছি অনেকবার। উরের পর আসছে আক্কাদিয়ান আসছে, এইখান থেকে পরে আসলো গুটিয়ান্স, ব্যাড পিপুল। এখন এইভাবে করে তো একটা দেশ চালানো চলে না, কাজে কেউ না কেউ তো বিদ্রোহ করবে। এগেইন যে অনেকগুলি শহর উরুক, তার মধ্যে উর শহর থেকে বিদ্রোহ করে যে মানুষ, ওনার নাম হচ্ছে গিয়ে আপনার বলতে পারি উতু হেগাল। এই নামটা আসলে উতু হেগাল প্রথম বিদ্রোহ করে এবং গুটিয়ানদেরকে তারাই ফেলে। তার মানে যেটা করলো সেটাকে আমরা বলতে পারি এক ধরনের রেনেসা। ইংলিশ বানান পারি না, বাংলায় লিখি, এটা তো ফ্রান্স কঠিন। এরা রেনেসা করে, শুধুমাত্র ইনি না, এনার ছিল একজন, অনেকে বলে যে জামাই, অনেকে বলে যে এনার সেনাপতি, যার কথা আজকে আমরা আলোচনা করব সেই ব্যক্তির নাম হচ্ছে উর-নাম্মু। এটা আমাদের টপিক আসলে আজকে আলোচনার, উর-নাম্মু। তো উর-নাম্মু হচ্ছে যে আপনার এই উতু হেগাল যে বিদ্রোহ ঘোষণা করছিল, বিদ্রোহ ঘোষণা ক্ষমতা নিয়ে নেয়, ওদেরকে তাড়ায় দেয়, ওর পাহাড়ে আবার চলে যায় এবং ইনি শাসন কায়েম করে। রেনেসা বা পুনর্জাগরণ বলা যায়। ইনি ছিল, উর-নাম্মু ওয়াজ দেয়ার, কিন্তু ক্ষমতা তখন নেয় নাই। তো ইনি আর কি ক্ষমতা নেওয়ার পরে সম্ভবত এই সালটা হচ্ছে যে 2120 BC, এর দিকে গুটিয়ান্সদের তাড়ায় দেয়, তারা দিয়ে ক্ষমতা নেয় এবং ক্ষমতা নেওয়ার ফলে
পরে এটা অনলি অ্যাবাউট 8 ইয়ার্স জীবিত ছিল ইনি। তারপর উনি মারা যান একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। সেটা হচ্ছে যে আমরা তো জানি যে মেসোপটেমিয়ান মানেই হচ্ছে সেচ বা ইরিগেশন, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর আগের পর্বগুলিতে বিস্তারিতভাবে বলছি এটা সম্পর্কে। তো সেচ বা ইরিগেশন হচ্ছে ইকোনমির মূল মন্ত্র ছিল। কাজে উনি তো বুঝে গেছে যে ওই ডাকাতের বাচ্চারা এসে তো সর্বনাশ করছে, এখন আমার আবার ওই সেচ খাল যেটা ছিল ওগুলোর সংস্থান কিচ্ছু করে নাই, মানে রিনোভেশন হয়নি কোনো খাল টাল, যার ফলে ব্যাপক হারে ওই আবার খাল পুনঃখনন বলা যায় করতেছিল, এবং ওই কাজে তদারকি করতে যেয়ে একসময় ওখানে মারা যায় কোনো একটা দুর্ঘটনা। তারপরে অনেকে বলে যে ওনার জামাই, অথবা অনেকে বলে যে হেগাল, উনি ছিলেন উর শহরের রাজা এবং উর শহরের একজন গভর্নরও ছিল। ওই গভর্নরের নাম ছিল উরনাম্মু। কেউ বলে হ্যাঁ উরনাম্মু তার গভর্নর ছিল, কিন্তু ওদের সাথে সম্পর্কটা শ্বশুর জামাই কিংবা শুধুমাত্র রাজা এবং গভর্নরের সম্পর্ক, সেটা সমাজে বিতর্ক আছে। বাট এখন আমরা সেফলি এইখান থেকে ডিলিট করলাম না, যাতে আবার আমি রিভিজিট করতে পারি। লেটস টক অ্যাবাউট দিস। ইনি এনার, ঠিক আছে, তা এনার যেটা ইনি ক্ষমতায় আসে যে কত সালে 2112 BC নিজে ক্ষমতায় ছিল এখান থেকে কত আনটিল 2095 BC, কত হয় 17 বছরের মতো ক্ষমতায় ছিল। বাট ইন দিস 17 বছর উনি ব্যাপক একটা শ্বশুরের যে জাগরণ শুরু করছিল, সেই জাগরণ ছিল শুধুমাত্র কুটিয়ানদেরকে তাড়ানো না, এরা ছিল বাই দ্য ওয়ে সুমেরিয়ান, এরা কিন্তু আক্কাদিয়ান ছিল না। কাজেই মাঝখানে যে আক্কাদিয়ান ছিল সেই সংস্কৃতি ফেলে দিয়ে এরা শুরু করে যে না, আমাদের যে প্রাচীন যে সুমেরীয় যেটা, এইটা আমরা আবার শুরু করব, এবং ওইটার দিকে তারা নজর দেয়, কারণ শুরুটা তো ছিল সুমেরীয়। কিন্তু এর মধ্যে একটা সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কারণ আক্কাদিয়ানরা, আমি বলছি আগের পর্বে যে আক্কাদিয়ানরা তাদের ল্যাঙ্গুয়েজ যেটা, এটা ছিল সুমেরীয়র চেয়ে কিছুটা Akkadian language. This was getting popular by that time. Getting popular. তো এই উন্নাম্য এরা যেটা করলো যে না, এটা আবার এটাকে এরা চেষ্টা করলো যে এটাকে আমরা আবার সুমেরিয়ান তো একটা ভাষা, তাই না? সুমেরিয়ান যে ভাষাটাকেই আমরা আবার আগের ভাষা সুমেরিয়ান ভাষায় চলে যাব। বাট ইট ওয়াজ ভেরি টাফ, কারণ সেই সময় অলরেডি কয়েক বছর হয়ে গেছে আগের সুমেরিয়ান সভ্যতা থেকে। কাজেই মানুষ আক্কাদিয়ানটা আপন করে নিছে, কারণ এটা সহজ ছিল, ওইটাই কথা বলতো মানুষ। তাই ওই সেটাকে বেশি ইয়ে করতে পারে নাই, মানে প্রমিত যে ভাষাটা সেইটাকে মানুষের মুখের ভাষা। বাট সুমেরিয়ান ভাষাটা অ্যাজ এটা কি বলবো, এটা একটা মর্যাদাপূর্ণ ভাষা। হিন্দিতে যেমন সংস্কৃত বা গ্রিক ল্যাটিন যেমন আছে, ওরকম ভাষা হিসেবে এটা অনেক দিন থেকে যায়, আভিজাত্যের একটা ভাষা। প্রথম দিকে এই সময়টাতে উন্নাম্যর সময়, যদিও ওরা বলে যে না অফিসিয়াল ভাষা এখন থেকে আবার সুমেরীয়, আক্কাদিয়ান না। আক্কাদিয়ান ওইভাবে তো আসলে ভাষার বিবর্তনটা হয় না, মানুষের মুখে চলে গেছে আক্কাদিয়ান। বাট ইট ওয়াজ দাপ্তরিক ভাষা হিসেবে ছিল, এবং পরবর্তী একটা মর্যাদাপূর্ণ ভাষা হিসেবে ছিল আক্কাদিয়ান। এখন সম্ভবত এই ভাষা নাই আর। তাহলে এই ব্যক্তি সম্বন্ধে আমরা আলোচনা করতেছি যে ভাষা সম্বন্ধে বেশি ইয়ে করতে পারেনি তার, কিন্তু এনাকে আমরা বলতেছি যে এই যে উন্নাম্য, এটা একটা ডাইনেস্টি। এই ডাইনেস্টিটা কিন্তু আপনার 100 বছরের ছিল, যদিও তার শাসন ছিল, ডাইনেস্টি যদি আমি বলি, এটা ছিল যে ওইতে 1211 থেকে কত ধরবো 2004 ধরি, এরপরে এই ব্যবস্থা আবার চলে যায়। এই যে 100 বছর 100 ইয়ার্স,
এই যে একটা রাজবংশ উর তৈরি করে, এটা হচ্ছে উরের রাজবংশ, বা এটাকে বলা হয় যে উর থার্ড রাজবংশ। তার মানে উর থেকে শুরু হয় এবং তার বংশ পরম্পরায় চলে 100 বছর চলে। 100 বছর চলার পরে আবার শেষের দিকে বলবো কীভাবে এটা ধ্বংস হয়। ইতিহাসে আমরা দেখছি যে যত শক্তিশালী হোক না কেন একসময় সে ধ্বংস হয়। এক একজনের ধ্বংস হওয়ার কারণ এক এক রকম। যেমন সারগন আক্কাদিয়ানরা ধ্বংস হয়েছে যে ওদের ওই খরা, সেটা একটা। আর যখনই একটা লুজ ফেডারেল জাতীয় কিছু থাকে, যে অনেক গভর্নররা মাথাচাড়া দিয়ে ওঠে, শক্তিশালী হয়ে যায়, সেই ভয় তো সবসময় থাকে। সাম্রাজ্যের ভয়ই এটা। সাম্রাজ্য মানে তো আসলে সেন্ট্রাল একটা সবার কাছে ট্যাক্স। যেমন মোগলরা ছিল আমাদের এখানে, মোগলরা থাকাকালীন কিন্তু অনেককে কিন্তু ওরা কন্ট্রোল করতে পারেনি। আমাদের বাংলাও ছিল এদিকে, রাজপুত এদিকে ছিল। পরে বিয়ে শাদি করে এটা সেটা করে বিভিন্নভাবে ছলচাতুরি। বাট আই এম সেইং দিস ওভার অ্যান্ড ওভার, টু মি দ্য হিস্ট্রি ইজ নাথিং বাট tax collection. So ultimate goal is a tax collection for money. Money is the only thing that drives everybody. তা আমরা যখন বলি যে অমুক রাজা ভালো বা অমুক সম্রাট ভালো, এগুলি কোনো কথা না। এখন ভালো ট্যাক্স কালেক্ট করার জন্য, একটু সাইড টপিকের কথা বলতেছি, ভালো ট্যাক্স কালেক্ট করার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে একটা সুস্থ কর্মঠ একটা সমাজ বা রাষ্ট্র তৈরি করতে হয়, যেখানে মানুষ হেলদি থাকে। হেলদি থাকলে সে বেশি পরিশ্রম করতে পারবে, বেশি পরিশ্রম করলে তার বেশি টাকা আসবে, বেশি টাকা আসলে সে রাজ পরিবারকে বেশি ট্যাক্স দিতে পারবে। এই আমাদের উপমহাদেশে যারা আসছে, ব্রিটিশরা আসছে, দেখে নিলাম, আমার বাচ্চাদের পিক করতে হবে। ব্রিটিশরা আসে, তোদের ওই কোম্পানি আমল যখন আসলো, ওদের পারপাস কী ছিল? ওই একই, আগেকার যে সমস্ত রাজা ছিল তাদের মতোই ট্যাক্স কালেকশন। তারা পরে জমিদার শ্রেণী তৈরি করলো, মাথা খারাপ ট্যাক্স না পেয়ে। তো সবাই যারা সাম্রাজ্য বিস্তার করে, সবার আলটিমেট গোল ওয়াজ ট্যাক্সেশন, টাকা। যেটা টাকা আমার দরকার। তো গুটিয়ান্সরা ছিল লাউজি পিপল, তারা তো ম্যানেজ করতে পারেনি, যার ফলে বিদায় হইতে বাধ্য হয়েছে। যেটা বলতেছিলাম, আমি ফিরে আসি যে এই ভদ্রলোক বা রাজা হয়ে গেল 100 বছর, তার সুগল সম্ভবত তার ছেলের নাম ছিল সুগল। এই রাজবংশটাকে বলা হয় উর থার্ড ডাইনেস্টি, মানে একই ব্লাড। তাইলে 100 বছরের মধ্যে কিন্তু কেন এইটা একটা পৃথকভাবে আমি ওয়াই আই মেড এ সেপারেট ভিডিও অ্যাবাউট দিস। এটা তো সেরকম কোনো সাম্রাজ্যও না, মাত্র 100 বছরের, ইভেন স্মলার দ্যান আকাদিয়ান, যেটা আগে বলছি। ওয়াই ইট ডিজার্ভস, বিকজ এইখানে কয়েকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। সেই জন্যেই আমি এইটাকে নিয়ে একটা পৃথক একটা এপিসোড তৈরি করলাম আজকে। নাম্বার 1 হচ্ছে যে আইন সংহিতা, পৃথিবীর প্রথম আইন সংহিতা। এটা হচ্ছে 1। এটা সম্বন্ধে আগে আলোচনা করি। আইন বলতে তো আমরা বুঝি যে একটা রাষ্ট্রের একটা অপরিহার্য অংশ হচ্ছে যে আইন। এখন এক এক দেশে আইনটা এক একভাবে থাকতে পারে। যেমন বাংলাদেশে আমরা ওইটাই পাইছি ব্রিটিশদের কাছ থেকে, মেইন যে আমাদের কোর্টগুলি, ফৌজদারি, দেওয়ানি, এই সমস্ত। তারপরে তো আমাদের সংসদে এমপিরা আইন তৈরি করে, বিভিন্ন ধরনের আইন তৈরি হয়, বড় বড় কাজের জন্য আইন তৈরি হয়। বাট আমাদের যে কোডিং, যেটা ফৌজদারি এবং সেটা ব্রিটিশদের কাছে। তা আমরা তো জানি যে আইন থাকা দরকার, অ্যান্ড ইট ইজ ফর গ্রান্টেড। কিন্তু আগে তো এটা ছিল না, কেউ না কেউ তো শুরু করছিল। এটা শুরু করার আগেও তো রাজা বাদশারা ছিল, যে ফার্স্ট যে আইন ব্যবস্থা, যে আইন থাকতে হবে, আইন নাম্বার 1, আইন নাম্বার 2, এটসেট্রা। এটার আগে যে আইন ছিল না সেটা না, আইন ছিল যে রাজার কথাই ছিল আইন। ওই যে আপনারা সিনেমায় দেখতাম না, একটা রাজদরবার হয়তো, মন্ত্রীরা বসে আছে চারপাশে, রাজা বসে আছে সিংহাসনে, এখন দেখা গেলো কিছু একটা ঘটছে। রাজ্যগুলো তো বড় বড় ছিল না, ইটস নট লাইক এ বিগ কান্ট্রি, ভেরি স্মল। জমিদারি যেরকম একটা অঞ্চলের রাজা, কাজেই
কোনো একটা এলাকায় যদি কিছু একটা ঘটনা ঘটে, তা সরাসরি রাজদরবারে চলে আসে এবং রাজা এটা শোনে। রাজারা সাধারণত ইটস লাইক এ জাজ বলা যায়, এবং এরা হচ্ছে সার্বভৌম। এই কথাটা একটু বলা দরকার আছে। সার্বভৌম মানে হচ্ছে যে খুব বিচক্ষণার সাথে যে ডিসিশন দেওয়ার ক্ষমতা থাকে, সেটি আইন। এটাকে বলে রাজারা ছিল সার্বভৌম, যার ফলে রাজাদের কাছে আইন। কিন্তু আমাদের এখনকার সমাজ ব্যবস্থা তো এটা নাই, কারণ মুখের কথা তো কিছু হয় না। গ্রামে গঞ্জে হয়তো সালিশ টালিশে হইলে মেম্বার সাহেব যেটা বলে সেটা হয়ে যায়, বাট দ্যাট ইজ ইলিগাল। লিগাল যেটা, সেটা হচ্ছে যে আইন আছে, আইন লেখা থাকে, আইন মানুষকে সুরক্ষা করে, ব্যবসা বাণিজ্যকে সুরক্ষা করে, ব্যক্তি সম্পত্তির অধিকার প্রদান করে, বিবাহ বিচ্ছেদ, তারপর কতগুলো জিনিস কমন প্রত্যেকটা আইনে থাকে, যেমন সম্পত্তির উত্তরাধিকার, চুরি ডাকাতি বন্ধ, রাজধানী বন্ধ, ব্যভিচার বন্ধ। তা আইনগুলি করা হয় কিসের জন্য? সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য। আদারওয়াইজ তো ওই যে গুটিয়ান্স যাদের কথা বলো, ওই টাইপের হয়ে যাবে, যে নিজে রাজা আবার নিজে এই রাস্তার মোড়ে যে ডাকাতি করতেছে। এটা তো হইতে পারে না কিছু। কিন্তু দেখেন, আজকে থেকে আমরা বলতেছি যে 2112 সালে এই ব্যক্তি ক্ষমতায় আসছে, ওর নাম্য, আর এখন 2026, তার 4000 বছর আগে পৃথিবীর মধ্যে প্রথম আইন প্রণেতা, সে আইন তৈরি করে। এটা আমি এমনি এমনি বলতেছি না, কারণ ওই অত্র এলাকায় প্রত্নতাত্ত্বিক ডিগিং করে লক্ষ লক্ষ পাওয়া গেছে, মাটির স্লেট পাওয়া গেছে বা ট্যাবলেট। ওইখান থেকে দেখা গেছে যে এর আগে একটা আমাদের একটু বলে নেওয়া দরকার, আমি পরে করব। এর আগে মনে করা হতো যে কি বলে, হাম্মুরাবি একজন ছিল ব্যাবিলিয়ন। ইনি কিন্তু এটা মানে যে এই উর-নাম্মুর 300 বছর পরে আসছে, এবং ওনার একটা আইন সংহিতা ছিল যেখানে 300টা আইন ছিল, 300টা সেপারেট ল ছিল। এইটাকে আমাদের বিজ্ঞানীরা মনে করতো যে এইটা হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম আইন সংহিতা বা লিখিত আইন। কিন্তু পরে ওই মাটি টাটি খনন করে দেখা গেছে যে না, 300 বছর আগে এই যে ব্যক্তি উর-নাম্মু, সে আইন তৈরি করছে। এবং ওইখানকার আইনগুলো ছিল সিম্পল, এত কঠিন তো ছিল না, এবং ভাষা অত কঠিন ছিল না। এটা ছিল ইফ দেন এলসের মতো, ইফ দিস হ্যাপেন্স কজ অ্যান্ড এফেক্ট, ইফ অপরাধ ইজ দিস দেন দ্য সলিউশন আর পানিশমেন্ট ইজ দিস। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে কেউ যখন কোনো অপরাধ সংগঠিত করে এবং প্রমাণিত হয় যে সে অপরাধ করছে, সেটা তো একটা প্রসেস, উকিল টুকিল আদালতে করে। বাট ওয়ান্স ইট ইজ ডান যে সে অপরাধ করছে, তাহলে তার কী হবে? একটা পানিশমেন্ট হবে। পানিশমেন্টটা 2 ধরনের পানিশমেন্ট আছে আসলে, যদি মোটা দাগে বলি। একটা হচ্ছে যে এক ধরনের পানিশমেন্টকে বলা হয় যে কেউ চুরি করছে, তাহলে কী হবে? তাকে পানিশমেন্ট দাও, যে প্রতিহিংসামূলক পানিশমেন্ট, যে ওকে 3 মাসের জেল দিয়ে দাও। সেটা কাজ করবে। 3 মাস জেলে থাকলে তো সে একটা লস, ফ্যামিলির লস, তার লস, বের হয়ে আসে, সে আর চুরি করবে না, এটা আইডিয়া করা হয়। আলটিমেট লক্ষ্য হচ্ছে যে সমাজে একটা শৃঙ্খলা বজায় রাখা সবসময়, যাতে মানুষজন উৎপাতহীনভাবে থাকতে পারে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, কেউ অন্যায় করতে না পারে তাদের উপর। পারপাস তো এটা, তাই না? রাষ্ট্র তো আসলে প্রতিহিংসা পরায়ণ কাজ করতে পারে না, কিন্তু করে এই কারণে, যেমন মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে দেয় সর্বোচ্চ আইন। আমাদের এখানে আছে না, যে মৃত্যুদণ্ড দিয়ে দিল, কারণ দেয় যে এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে আর কেউ করতে পারে। পারপাস কিন্তু ওইটা। অবশ্যই এখন অনেক উন্নত দেশে মানুষের জীবন মানুষ নিয়ে নিচ্ছে, এটাকে আসলে মানবতার একটা বিরোধী আইডিয়া হিসেবে গণ্য করা হয়, বিধায় অনেক দেশে এইটা নাই, অনেক উন্নত দেশে নাই, আমাদের দেশে এখনও আছে। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানকার আইনগুলি খুবই সিম্পল ছিল, এবং বেসিক যে জিনিসগুলো, চুরি ডাকাতি, রাজধানী, সম্পত্তির অধিকার, বিবাহ বিচ্ছেদ, নারীর অধিকার ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত এখানে খুব বলা ছিল। তো একটা বললাম যে একটা হচ্ছে যে পানিশমেন্ট দেওয়ার 2টা রাস্তা। একটা রাস্তা হচ্ছে যে যে প্রতিহিংসামূলক জেল টেল দাও। ওই যে হাম্মুরাবির যে আইনের কথা আছে, হাম্মুরাবি আইনে কিন্তু এরকম বলছে যে
চোখের বদলে চোখ, আরবেও সৌদি আরবে এরকম তো আছে, তাই না? চোখের বদলে চোখ মানে কেউ চোখ নিয়ে নিচ্ছে, তারও চোখ নিয়ে নাও, কেউ তোমার হাত ভাঙছে, তার হাত ভেঙে দাও। আবার হাম্মুরাবির যে আইন, সেখানে আইনে বলা হয়েছে, ওইটা সম্বন্ধে পরে হয়তো একটা ভিডিও তৈরি করব আমি, সেটা সম্বন্ধে বলা হয়েছে যেটা যে হাম্মুরাবির আইন ছিল এরকম যে কেউ একটা বিল্ডিং তৈরি করছে, কোনো একটা ইঞ্জিনিয়ার জড়িত আছে, বিল্ডিংটা যদি ভেঙে যায়, ওই ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে জেল দেওয়া হবে, ঠিক আছে? তারপর কোনো ডাক্তার চিকিৎসা করছে এবং কেউ মারা গেল, এটা তো এখনও আছে যে ডাক্তার যদি অবহেলাজনিত কারণে কেউ রোগী মারা যায়, তার শাস্তি হতে পারে। কিন্তু ওইখানে হয়তো অত ইয়া ছিল না, যদি কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়ে রোগীর উপর, তো ওই ডাক্তারকে শাস্তি দেওয়া হবে। এটা হাম্মুরাবি, কিন্তু এই যে নাম্মুনা, এটা হাম্মুরাবির আইনের কথা বলতেছে। হাম্মুরাবি ছিল ব্যাবিলিয়ান, সম্ভবত ব্যাবিলিয়ান, যে ওল্ড ব্যাবিলিয়ন সিভিলাইজেশন ছিল, সেটার ষষ্ঠ রাজা ছিল হাম্মুরাবি। তো সে আইন প্রণেতার জন্য বিখ্যাত, কিন্তু তার আগে ছিল এইটা। আর হাম্মুরাবির আইনে এরকম ছিল, যখন কনফিউজ ছিল যে কি হবে না, সে অপরাধ করছে কি করে নেই আমরা বুঝতে পারতেছি না, তখন সেই ব্যক্তিকে নিয়ে যায় একটা পুকুরের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, ফেলায় দেওয়া হয়, বা নদীর মাঝখানে, প্রচণ্ড স্রোত, সে যদি সাঁতরায় টাতরায় পার হয়ে আসতে পারে তীরে, তাহলে সে বাঁচে গেল। আর যে মরে যায় তখন ভাবে যে না, এই আসলেই অন্যায় করছিল, সৃষ্টিকর্তা একে পানিশমেন্ট দিছে, আমরা যদি বের করতে পারিনি। দিস পার্ট ওয়াজ ভেরি উইক। এটা সাংঘাতিক একটা ইয়ে ছিল, খারাপ দিক ছিল। হাম্মুরাবির আইনে আর কিছু জিনিস ছিল যে, আমি হাম্মুরাবি আইনের দিকে কেন যাচ্ছি, আমি আসলে আছি এখন আইনের দিকে, তাই না? উন্নাম্মু, তো উন্নাম্মুর আইন অত বিশাল ছিল না, বাট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ছিল। কিন্তু এখানে একটা বৈশিষ্ট্য ছিল যে শাস্তি না দিয়ে জরিমানা করা, এটাতেও কিন্তু কাজ হয়। আমাদের দেশেও যে ফৌজদারি যে অপরাধগুলি হয়, বা যে দেওয়ানি যেটা বলি, আগে তো মেনলি ফৌজদারি ছিল, দেওয়ানি তো হয়েছিল না। যাই হোক, দেওয়ানিকে বরং হয়তো ভিন্ন নামে ডাকা হয়তো, যে সমাজ রিলেটেড, ট্যাক্স রিলেটেড কিছু। তো এখনও কিন্তু আমাদের যে বিভিন্ন অপরাধের শাস্তি হয়, যে তুমি 3 বছরের জেল আর এই 10,000 টাকা শাস্তি অনাদায়ে, মানে ওই 10,000 টাকা না দিলে আরও দেখা গেল যে 3 মাসের জেল, এখন তুমি কোনটা করবা? তো এই উন্নাম্মুর যে আইন সংহিতা ছিল, এখানে ম্যাক্সিমাম ছিল যে করা, জরিমানা করা। চোর চুরি করলো 100 টাকার, তাকে জরিমানা করলো 300 টাকা, তো এই কাজ সে কে আর করবে? হি উইল থিঙ্ক টুয়াইস বিফোর। তারপর তো জাস্ট এটা একটা যে জরিমানার মধ্যে কিন্তু কাজ হয় ওখানে, যার ফলে হয়তো আর জেল তৈরি করতে হবে না, অনেক খরচ বেঁচে যাবে। তা এই আইনের কথা বললাম। তা এখন আমরা এই আর কি আলোচনা করা যায়, কয়েকটা জিনিস দেখি। এরপর যেটা আলোচনা করতে চাই যে এই উন্নাম্মুর সময়ের কথাই তো আমরা আসছি এখনও, যে ওই সময়ে যেটা হয়েছে যে সাহিত্য, এই সময় যে সুমেরীয় যে আদি সাহিত্য যেটা আগে ছিল, তারা বিখ্যাত, এ প্রচুর গল্প কবিতা সেই সমস্ত ওইভাবে লেখা হতো না, মানে দেবদেবীর। বাই দ্য ওয়ে, উর যে শহরটার কথা বলতেছি, তো ওইখান থেকেই তো উন্নাম্মু, তাই না? এইখানকার দেবতা তো নান্না, এটা আমরা আগে একটা পর্বে বলছি যে নান্না মানে হচ্ছে চাঁদ, মুনের দেবী। তো যাই হোক, তো দেবীকে উৎসর্গ করে বিভিন্ন ত্রস্ত, স্তব, এই সমস্ত লেখা হয়তো, সেটা মোটামুটি 100 বছর ব্যাপক, মানে খুব ভালোভাবে এটা চর্চিত হয়। সাহিত্য গেল, সাহিত্যর পরে আমরা একটা জিনিস এখানে বলতেই হবে। আচ্ছা, এটা আমরা করি, এই জিনিসটার জন্যই আসলে আমি ভিডিওটা আলাদাভাবে তৈরি করার ডিসিশন নিচ্ছি। এটা হচ্ছে যে আমলাতন্ত্র। এই শব্দটার সাথে তো আমরা সবাই পরিচিত, বিশেষ করে বাংলাদেশে আমলাতন্ত্রকে খুব একটা উঁচু চোখে দেখা হয়, এবং আমলাতন্ত্রের সর্বোচ্চ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের সেক্রেটারিয়েট বা সচিবালয়। বিসিএস পরীক্ষা দিয়ে টিকে যারা, তারা এক সময় সচিব হয়, উপসচিব হয়, অ্যাডিশনাল সেক্রেটারি যাদেরকে বলে আর কি। তো এই আমলাতন্ত্রটার কাজ কি?
আপনারা যদি খুব সহজভাবে আমাকে কেউ বলে, বলতে অনেক কাজ আছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে অ্যাকাউন্টিং। আমি মনে করি যে একটা দেশের খুব সহজভাবে যদি বলি, ছোট্ট একটা দেশ, এটা গ্রামের সমান দেশ, এখানে একটা সচিবালয় আছে, তাদের কাজ কি? তাদের কাজটা হচ্ছে অ্যাকাউন্টস মেনটেন করা। কিসের অ্যাকাউন্টস বলেন তো? বারবার আমি একটা কথাই বলছি, পৃথিবীর ইতিহাস মানে হচ্ছে ট্যাক্স কালেকশনের ইতিহাস। কাজেই ট্যাক্স কালেকশন সংক্রান্ত আমার আর বেশি সময় নিয়ে আসলে শেষ করতে হবে। হ্যাঁ, কারণ আমার এই স্কুল বাস এসে যাবে, মেয়েদেরকে পিক আপ করে নিয়ে আসতে হবে। যাক, আমি শেষ করে দেব। এই আমলাতন্ত্রটা ব্যাপক আকার ধারণ করছিল। মানে উনি ভাবতো এই উর্নাম্য যে দুইভাবে মানুষ ক্ষমতাশালী হয়, একটা হচ্ছে তলোয়ারের জোরে বা যুদ্ধ করে এই দখল করলাম, সব কিছু করলাম, কিন্তু যে দেশটা দখল করলাম ওখানে যে ট্যাক্স দিবে কি দিবে না, এটা যদি আমি ঠিকমতো ম্যানেজ না করি তাহলে তো আমার লস। কাজে কলমের শক্তি তলোয়ারের শক্তির চেয়ে বেশি, এই নীতিতে বিশ্বাস করতো উন্নাম্য, যার ফলে সে এমন আমলাতন্ত্র শুরু করে দিছে। মানে সে তো একটা সাম্রাজ্য বিস্তার করছে, যে ছোট ওই শহরগুলির গভর্নর ছিল। তার মানে ওই ইয়েটা ছিল এরকম, আমি আর কিছু লিখতেছি না কারণ সময় বেশি নাই। সেটা হচ্ছে যে প্রথমে তো রাজা ছিল স্বয়ং উর, বা তার ছেলে পরে আসছে যে, তার নিচে ছিল, মানে রাজার নিচে ছিল উজির, ছিল উজিরের নিচে ছিল একজন গভর্নর করেছিল, গভর্নরের নিচে জেলা প্রশাসক টাইপের কিছু ছিল। বাট প্রথমপক্ষে সবার কাজ মোটামুটি এক, যে হিসাব রাখা, সাংঘাতিক রকমের হিসাব। যেমন এরকমও আছে যে এই আমলাতন্ত্র এতই ছিল যে রাজার বাড়ির সামনে তো কবুতর আসে, তাই না? ওটাকে বলা হয় রাজকবুতর, জালালি কবুতর টাইপের রাজকবুতরকে যে ওই খুদ খাইতে দেওয়া হয়, ওইটাও রিসিপ্ট লিখে রাখা হয়তো, এগুলো পাওয়া গেছে কিন্তু খনন করে। হ্যাঁ, তারপর কুকুর যে ঘুরে বেড়াতো মন্দিরের চারপাশে, কুকুরকে মাংস দেওয়া হয়তো, সেটার হিসাব কড়াই ঘন্টায় লিখে রাখা হয়তো। একটা গোডাউন থেকে আজকে কয়টা ছাগল বের হইলো বা কতটুকু শস্য বের হইলো, সব কিছু লিখে রাখা হয়তো, একেবারে লাইন বাই লাইন রিসিট। এবং উনি আর কিছু জিনিস করে যে ট্যাক্সেশনকে একটু ঢেলে সাজায়, কারণ আলটিমেট ইয়ে তো ছিল ট্যাক্সেশনই। বিভিন্ন ছোটোখাটো সব জায়গা থেকে ট্যাক্স কালেক্ট করে আসতো সেন্ট্রালি, সচিবালয় টাইপের একটা ছিল। তারপর যে জায়গায় আবার রিসোর্স রিঅ্যালোকেশন করতে হবে সেই জায়গায় সেইভাবে করতো তারা। তবে এটা সাংঘাতিক আমলাতন্ত্র, মানে লাল ফিতার দৌরাত্ম এত বাড়ি গেছিলো যে অনেকে ধারণা করে যে এই এম্পায়ারের পতনের একটা কারণ যে টু মাচ হয়ে গেছিলো আমলাতন্ত্র মানে তো একটা বিশাল জনগোষ্ঠী, তাই না? এগুলো তো বেতন দিতে হয়, ইয়ে করতে হয়। বেশি আমলাতন্ত্র কিন্তু আবার বেশি ভালো না। তো বেশি হিসাব নিকাশ রাখতে যেয়ে বেশি কাগজ লাখ লাখ পাওয়া গেছে রিসিট ওই মাটির স্লেটে করে। এই কাজগুলি সে করতো, মানে হিসাব রাখাই মানে সব কিছু ছিল। সো অ্যাকাউন্টস যেটা, আর যেটা করতো যে অডিটিংও করতো। হ্যাঁ, তার মানে কত 4000 বছর আগে যেরকম করছে, অনেক সাম্প্রতিককালে অনেক দেশে এরকম আমলাতন্ত্রে গিয়ে নাই। তা আমলাতন্ত্রের ভার এত বেশি হয়ে গেছিলো যে একসময় এইটা হাতে দেখালো যে ওয়ান অফ দ্য ব্যয়বহুল একটা জিনিস হয়ে গেছে। এটা একটা কারণ এদের ইয়ে করার। তারপর উনি আরও কিছু যদি বলি আর কি করছে, সেটা হচ্ছে যে এই উন্নাম্য আর যেটা করছে আর কিছু কাজ, সরি কলমটা পড়ে গেল, আর কিছু কাজ করছে, সেটা হচ্ছে যে ওই যে মানে আসল ঘটনা তো কৃষিজাত শস্যকে মানে ওজন কীভাবে করা হবে। কিছু জিনিস তো ওজন করা হয়, আবার কিছু জিনিস গুণা হয়, তাই না? গুণে মানে কয়টা কলা আছে আমরা গুনতে পারি। আমি এখন যে দেশে থাকি কানাডা, এখানে সে কলা ওজন করে বিক্রি হয়। বাংলাদেশ তো গন্ডা হিসেবে কিছু জিনিস বিক্রি হয়। এখানে শুধু আমাদের এখানে ডিমটা শুধু ওই যে তাও প্যাকেট হিসাবে বিক্রি হয়, যে কয়টা সংখ্যা হিসাবে দেয়। তো ওজন এবং সংখ্যা হিসাবে দেখা গেল যে এরকম গরমিল ছিল যে কোনো জিনিস ওজন সংখ্যা এই সমস্ত স্ট্রিম লাইন করে সে সেই সমস্ত করে। আরেকটা জিনিস আমি না বললেই নয়, তারপরে আমি শেষ করে দেবো ভিডিওটা। একটা হচ্ছে যে আর্কিটেকচার বলতে আমরা তো সেই সময় আমি বহুবার বলছি যে ওইটাকে বলা হয়তো জিগুরাত, এগুলো বিশাল বড় বড় মন্দিরের মতো। মানে এই উর শহরে কিন্তু ছিল সবচেয়ে বড় জিগুরাত, এবং এই জিগুরাত এখনও এটা দেখতে পাওয়া যাবে। এবং বিশাল ওই যে মানে লাল রঙের বিল্ডিং বিশাল। আমি এখানে তো ছবি টবি দিয়ে এভাবে আমি ভিডিও তৈরি করি না, কাজে সেটা আমি বললাম না, বাট ইট ওয়াজ হিউজ। 35 মিনিট হয়ে গেছে আমার ভিডিও, আসলে শেষ করতে হবে।
তো ওই জিগুরাত আর্কিটেকচার এই সময় তো ইয়ে ছিল, কাজেই ওভারঅল ইন 100 ইয়ার্স ইট ওয়াজ অল গুড। তবে এই এম্পায়ার আরও অনেক দিন কিন্তু আমার মতে শাসন করার কথা। তাদের ডুবার পেছনে একটা কারণ হচ্ছে যে ওই সামরিক, আমার মনে হয় সামরিক দিকে একটু কম নজর দিয়ে ওই আমলাতান্ত্রিক লাল ফিতে দৌড়াতে এত ছিল যে সামরিক উইক ছিল, যার ফলে যেটা হয়েছে যে ওদের পতনটা আমলাতন্ত্র। এবং আরেকটা হচ্ছে যে আমি যদি এই জায়গাটা ধরি মেসোপটেমিয়া বা সাউথ মেসোপটেমিয়া, যেখানে উডটা তো আসলে সাউথ নিয়ার পার্সিয়ান গালফ, আগে বহুবার বলছি, হ্যাঁ, পার্সিয়ান গালফ এর যে ডান দিকে, মানে এটা আমি যদি ইস্ট, তাই না, এটা তো ইস্টে একটা পাহাড় ছিল। এই পাহাড় মানেই তো বোঝেন প্রবলেম, আগে গোটিয়ান্সরা আসছিল নর্থ থেকে, এবার পাহাড়ের পাদদেশে আসলে এক ধরনের এলেম বলে একটা জাতিগোষ্ঠী শক্তিশালী হতে থাকে। এগুলি শহর, এখন ইরানের শহর, বিভিন্ন শহর, এরা 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 চলে আসে এদেরকে ইয়ে করে দেয়। মোটামুটি 100 বছর এই সাম্রাজ্য, একটা মিনি সাম্রাজ্য বলা যায় বলতে গেলে। বাট দ্য মেইন টপিক অফ টুডে ওয়াজ উরনাম্মু এবং তার শ্বশুর মিলে একটা মোটামুটি রেনেসা, কারণ সেই সময় একটা অন্ধকার যুগ হয়ে গেছিলো, ওই ডাকাতরা চলে আসছিল। গুটিয়ান্স ওয়ার ভেরি লাউজি পিপল। তো তাদের হাত থেকে রক্ষা করে সুমেরীয়টাকে আবার একটা পর্যায়ে নিয়ে গেছিলো। বাট আমরা বলতে পারি 100 বছর তো কম না, ভালোই শাসন করছে। তারপরে এখানে আর এক ইতিহাস, সেটা নিয়ে আমরা পরের পর্বে কথা বলবো। তবে এখানে ইন সামারি কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে পৃথিবীর প্রথম আমলাতন্ত্র, সাংঘাতিক রকম আমলাতন্ত্র তৈরি হয়েছিল এই আমলে। আর একটা হচ্ছে যে পৃথিবীর প্রথম লিখিত আইন, এইটা তৈরি করে এই ব্যক্তি উরনাম্মু। তাহলে আমরা মোটামুটি এখন শেষ করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।